এটিএন নিউজে একসময় গভীর রাতে একটা শো হতো, নাম হচ্ছে ইয়াং নাইট। এই ইয়াং নাইটটা এখন হয় কিনা জানি না, ঘটনাচক্র ঈশ্বর প্রডিউসার যে কজন ছিল সবাই কোনো না কোনোভাবে আমার বন্ধু স্থানীয়। ফলে ইয়াং নাইটে আমি প্রায় গেস্ট হয়ে যেতাম। এবং আমার কিছু ছোট ভাই ছিল, মূলত প্রথম আলো বেস। এই ছোট ভাইরা আমার চায়ের দোকানে পেলেই খুব খোঁচাতো, আপনার বয়স হয়ে গেছে 40, আপনার বয়স হয়ে গেছে 38, আপনি এখন ইয়াং নাইটে যান, আপনি কিসের ইয়াং? এখন 38 বছর বয়সী একটা লোক নিজের ইয়াং দাবি করলে এটা নিয়ে খোঁচাখুচি হবে, এটা খুব স্বাভাবিক। সেই খোঁচাখুচিটা শিকার আমাদের মিরাজ হচ্ছে। মেহেদী হাসান মিরাজ আমাদের ওয়ানডে দলের অধিনায়ক। সে ওয়ানডে সিরিজ হারার পরে বলছে যে আমার দলটা তরুণ দল, এই দলকে আরো সময় দিতে হবে, ভরসা রাখেন, এরা একসময় ভালো করবে। কথাটা খুব খারাপ বলছে তা না, এই ধরনের ডিফেন্সিভ কথাবার্তা আমরা শুনে অভ্যস্ত। এরপরে যথারীতি তাকে নিয়ে খোঁচাখুচি হচ্ছে, ট্রল হচ্ছে। আমি একটু অবাক হয়ে দেখলাম যে আমাদের শুভ্রদা, উৎপল শুভ্র, উনি মিরাজকে ডিফেন্স করার জন্য বলছেন যে এটা আসলেই তরুণ দল। যে যুক্তিগুলো দিচ্ছেন এই যুক্তিগুলো আমার ঠিক পছন্দ হয় নাই। ফলে আমি যেটা একটু করতে চাই, সুব্রতার কাউন্টার কোনোভাবেই দিতে চাই না, সুব্রতা তার জায়গায় অবশ্যই সত্যি। আমি যেটা করতে চাই, আমি একটু সাধারণত যেটা করা হয় না, আমি একটু স্ট্যাটিস্টিক্স ঘুটে বিভিন্ন প্যারামিটার দিয়ে আমি একটু দেখাতে চাই যে এই দলটা কি আসলেই তরুণ, পৃথিবীর পার্সপেক্টিভে এই দলটাকে আসলেই তরুণ বলার কোনো সুযোগ আছে, কোনো প্যারামিটারে কোনো সুযোগ আছে, সেই ব্যাপারগুলো আজকে একটু আলোচনা করতে চাই। আসেন আলোচনাটা হয়ে যাক। দেখেন, প্রথমে একটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার করে দেই যে যেহেতু সুব্রদার একটা কন্টেন্টকে ধরে আলোচনা করব, সুব্রদা এটা প্রথম আলোতে করছেন, ফলে আপনাদের মনে হইতে পারে যে এটা বোধহয় সুব্রদারে আমি চ্যালেঞ্জ করতেছি। প্রথম কথা হচ্ছে যে সুব্রদা এটা নিয়ে কিছু মনে করবে না, বা সুব্রদাকে মনে করলো এটা নিয়ে আমি ভাবিত না। কারণ আমাকে এই দুনিয়ায় আমার পিতামাতার চেয়েও বেশি ভালো বিচার করতে পারে হচ্ছে উৎপল শুভ্র। ফলে আমি কোন কথাটা কেন বলতেছি, কিভাবে বলতেছি, ওটা সুব্রদা তার মতো বুঝবে। কিন্তু আপনারা কেউ দয়া করে এটা ধরে নিয়েন না যে আমি সুব্রতার সঙ্গে কম্পিটিশন করতে নামছি বা তার সঙ্গে পাল্লাপাল্লি করতেছি। সুব্রতার বাড়ির, উৎপল শুভ্রর বাড়ির সবচেয়ে দুর্বল বিড়ালটার সঙ্গেও প্রতিযোগিতা করার ক্ষমতা দেবব্রতর ইহজন্মে হবে না। ফলে আমি পুরোটা যেটা করতেছি তারই শিখানো পথে, সেই তো আমার 10-12 বছর ধরে শিখাইছে কিভাবে এগুলো করতে হয়, তারই শিখানো পথে একটু দেখার চেষ্টা করতেছি যে আমাদের এই দলটা আসলেই তরুণ কিনা। সেই জায়গায় কতগুলো প্যারামিটার প্রচলিত আছে, সেই প্যারামিটারগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমে আমরা একটু দেখি মিরাজ আসলে কথাটা কি বলছিল। আমি প্রথম আলো থেকেই কোট করি, প্রথম আলোতেই সে বলছে যে আমাদের এই দলটা তরুণ, কিছু খেলোয়াড় নতুন আসছে, তাদেরকে সময় দিতে হবে, সময় দিলে আশা করা যায় তারা ভালো করবে। এই কথাগুলোর মধ্যে সরাসরি কোনো ভুল নাই। আসলেই তো কিছু খেলোয়াড় নতুন আসছে, এই যে ইমন তো এই সিরিজেই বোধহয় অভিষেক হলো, ফলে এইটা তো সত্যি যে কিছু খেলোয়াড় নতুন আসছে। এখন কথা হচ্ছে কিছু খেলোয়াড় নতুন আসছে, এই যুক্তিতে কি কোনো দলকে তরুণ বলা যায়? না, বলা যায় না। তরুণ কিনা একটা দল, এটা বোঝার সবচেয়ে জনপ্রিয় কিন্তু ব্যর্থ মাপকাঠি হচ্ছে গড় বয়স বিবেচনা করা। প্রথমে এই ব্যর্থটাই বলি যে এটা দিয়ে আসলে বোঝা যাবে না, তারপরেও একটু বলি যে এই দলটার গড় বয়স কত। আমাদের এই যে ওয়ানডে দলটা শ্রীলঙ্কায় খেললো, এই দলটার গড় বয়স হিসাব করে আমি দেখলাম 26 বছর 45 দিন, মানে যেদিন দলটা ঘোষণা করা হয়েছে ওই দিন পর্যন্ত। এখন 26 বছর 45 দিন, এইটাকে আপনার কি তরুণ মনে হচ্ছে নাকি বেশ সিনিয়র মনে হচ্ছে? এখানে কিন্তু 30 পার করা খেলোয়াড় যেরকম আছে, সেরকম 20-এর খেলোয়াড় আছে, সব মিলে গড়টা হচ্ছে 26 বছর 45 দিন। এখন আমরা এখানে একটু দুটো জিনিস দেখি। এক হচ্ছে গ্লোবালি সাধারণত ওয়ানডে দলগুলো, শর্টার ফরম্যাট দলগুলোর এভারেজ এজ কেমন হয়, এটা কখনোই 25-এর খুব বেশি ওপরে হয় না। ইদানিংকালে, ইদানিংকালে এটা 25ই স্ট্যান্ডার্ড। কোনো কোনো দেশের ক্ষেত্রে এটা 22-23। ধরেন ইন্ডিয়াটা আমি হিসাব করতে পারি নাই, কারণ হচ্ছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ওয়ানডে খেলে নাই। ফলে ইন্ডিয়ার রোহিত শর্মা বা বিরাট কোহলি চলে যাওয়ার পরে ওদের ওয়ানডে দলের অ্যাভারেজ বয়স আমার ধারণা এখন 23-এর নিচে নেমে আসবে। বেশিরভাগ খেলোয়াড়ই তো নতুন। ফলে 26 বছর প্লাস একটা দলকে বয়সের কারণে তরুণ বলা যায় না। এবং আমাদের বাংলাদেশের থেকে আমি তিনটা দলের উদাহরণ হিসাবে নিতে চাই: 2007 বিশ্বকাপ, 2011 বিশ্বকাপ এবং 2015 বিশ্বকাপ। আমি মনে করি এবং আমরা সবাই মনে করি এই 2007 থেকে 2015 হচ্ছে মূলত আমাদের গোল্ডেন টাইম। সুব্রতা যদিও ওই দিন কন্টেন্টে বলছেন যে আমাদের আরেকটা ছোট্ট গোল্ডেন টাইম আসছিল, এটা খুব সত্যি কথা, সেটা হচ্ছে 21-22-এর দিকে।
যে সময় আমরা ওই যে আইসিসি লিগে 3 নম্বর দল হয়ে বিশ্বকাপ খেলতে গেছিলাম, ওটা খুব ছোট্ট একটা ফেস, ফলে ওইটাকে যদি আপনি বাদ রাখেন তাহলে 2007 থেকে 2015 এই যে লম্বা ফেসটা, এই ফেসটা হচ্ছে আমাদের সত্যিকার সুন্দর সময়। এই সময় আমরা 3টা ওয়ার্ল্ড কাপ খেলছি। এই 3টা ওয়ার্ল্ড কাপে আমাদের যে স্কোয়াডগুলো ছিল সেগুলোর একটু অ্যাভারেজ বয়স ভাবেন। 2007 ওয়ার্ল্ড কাপে আমাদের দলটার অ্যাভারেজ বয়স ছিল 24 বছর 19 দিন। মানে এখনকার যে দলটা ওয়ানডে দল তার থেকে 2 বছরেরও কম গড় বয়স ছিল। সেখানে আবার আপনার মনে রাখতে হবে 3জন খেলোয়াড় ছিল যারা প্রায় বৃদ্ধ, মানে রফিক ভাই ছিল, সুমন ভাই ছিল, জাভেদ ভাই ছিল। 3জনেরই বয়স 35 ক্রস করে গেছে বা 35-এর আশেপাশে। ফলে ওই দলটাতে আপনি যদি এই 3জনকে বিবেচনার বাইরে রাখেন তাহলে অ্যাকচুয়ালি ওই দলের অ্যাভারেজ বয়স 20-এ গিয়ে ঠেকে যাবে। সেই দলটা নিয়েই তো আমরা ওই সময় ডমিনেট করছি। সেই দলটা নিয়ে আমরা ইন্ডিয়ারে হারায় দিছি, ফার্স্ট রাউন্ডে হারায় তাদের ছিটকায় দিছি, নিজেরা সেকেন্ড রাউন্ডে গেছি, গিয়ে সাউথ আফ্রিকারে হারাইছি, তখনকার 1 নম্বর দল। আবারও বলি, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা যদি অঘটনের শিকার না হতাম, দুটো ম্যাচটাই আমি অঘটন মনে করি, তাহলে আমরা সেমিফাইনাল খেলতাম। মানে 24 বছর অ্যাভারেজ বয়সে একটা দল নিয়ে আমরা প্রায় সেমিফাইনালে চলে গেছিলাম 2007 বিশ্বকাপে। 2011 বিশ্বকাপে আসেন, এবার আমাদের কিন্তু অ্যাভারেজ বয়স আরো কমে গেল। যেখানে 4 বছর পরে অ্যাভারেজ বয়স আর একটু বাড়ার কথা, কিন্তু এখানে ঘটনাটা যেটা হলো যে ওই যে সিনিয়রদের কথা বললাম, সুমন ভাই, রফিক ভাই, জাভেদ ভাই, তারা সরে গেল এবং মাশরাফি সে আবার শেষ মুহূর্তে 2011 বিশ্বকাপ খেলতে পারলো না। ফলে 2011 বিশ্বকাপে আমরা গেলাম একদম কচিকাঁচা একটা দল নিয়ে। 23 বছর 303 দিন অ্যাভারেজ বয়স ছিল। এই কচিকাঁচা দল নিয়ে আমরা কি করলাম? অনেকেই 2011 বিশ্বকাপে ডিজাস্টার বলতে পছন্দ করেন। আমি বলি 2011 বিশ্বকাপও আমাদের জন্য ভালো বিশ্বকাপ। ওকে, নট ফাইন, নট বেস্ট, নট গুড, ওকে বিশ্বকাপ। কেন? আমরা ওই বিশ্বকাপে ইংল্যান্ডের মতো দলকে হারাইছি। এটাও সত্যি যে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যাচ্ছে তাই ভাবে হারছি, একবারে খুব কম রানে অল আউট হয়ে গেছি। এটা যেমন সত্যি, সেরকম ওই বিশ্বকাপে আমরা ইংল্যান্ডে হারাইছি, মানে দুটো ম্যাচ জয় নিয়ে আমরা মাঠ ছাড়ছি। ফলে 2011 বিশ্বকাপটাকে আমি ব্যর্থ অভিযান বা ডিজাস্টার বলি না। সেখানেও কিন্তু আমাদের বয়সটা ছিল একেবারে কাঁচা বয়সী, মানে 23 বছর অ্যাভারেজ। আজকের গ্লোবাল পার্সপেক্টিভেও 23 বছর অ্যাভারেজ কিন্তু বেশ কম। বরং আমি মনে করি যে ওই সময় সাকিব এই অজুহাতটা দিতে পারতো যে আমি তো ভাই একেবারে বাচ্চা কাচ্চাদের একটা টিম নিয়ে খেললাম। আসলে বাচ্চা কাচ্চা না। এরপরে আমরা 2015 যে বিশ্বকাপটা খেললাম, 2015 বিশ্বকাপ আমাদের হিস্ট্রির এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর বিশ্বকাপ। মানে স্ট্যাটিস্টিক্যালি এবং যে পর্যন্ত পৌঁছাইছিলাম, আর হচ্ছে পারফরমেন্সের যে কোয়ালিটি, অস্ট্রেলিয়া একেবারে বিরুদ্ধ পরিবেশে গিয়ে আমাদের পারফর্ম করতে হচ্ছে এবং সেখানে আমরা পেসারদের উপরে ভরসা করে দুর্দান্ত খেলছি। সেখানে ইংল্যান্ডকে গুড়ায় দিয়ে আমরা চলে গেছি কোয়ার্টার ফাইনালে। নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে জিততে হারছি, ইন্ডিয়ার বিপক্ষে আমরা অন্যায়ের শিকার হয়ে সেমিফাইনালে যেতে পারি নাই। মানে 2015 বিশ্বকাপ ওয়াজ বিউটিফুল। সেই বিশ্বকাপে আমাদের খেলোয়াড়দের গড় বয়স কত ছিল? গড় বয়স ছিল 25 বছরের সামান্য একটু বেশি। মানে ততদিনে তো মাশরাফিদের ওই যে ব্যাচটা, মাশরাফি তো সিনিয়র দিচ্ছে, তামিমদের যে ব্যাচটা, ওরা আরো 4 বছর সিনিয়র হয়েছে না? ফলে দলের অ্যাভারেজ বয়স একটু বেড়ে গেছে। এই আমাদের মোটামুটি সবচেয়ে সফল সময়ের ওয়ানডে দলগুলোর অ্যাভারেজ বয়স। এখন আমি শুরুতেই বলছি যে অ্যাভারেজ বয়স কিছু মিন করে না। এইটা দিয়ে প্রমাণ করা যায় না যে এটা তরুণ দল কি অতরুণ দল, মানে বৃদ্ধ দল। কারণ আপনার যদি দলের বেশিরভাগ খেলোয়াড়ের অভিষেকই হয় 30-এ গিয়ে, তাহলে অ্যাভারেজ বয়স 32 হওয়ার পরেও সেটা একেবারে ইনএক্সপিরিয়েন্সড দল হতে পারে। তরুণ বলতে তো মিরাজ বুঝাতে চাইছে ইনএক্সপিরিয়েন্সড কিনা। ফলে আমরা অ্যাভারেজ বয়স 26, এরপরও আমরা মনে করি যে মিরাজ সত্যি বলছে। সেই সত্যি বলছে কিনা সেটা বোঝার জন্য আমাদের হাতে আরো ভালো কিছু প্যারামিটার আছে। সেই প্যারামিটারগুলো হচ্ছে যে এদের গড় ওয়ানডে খেলার অভিজ্ঞতা কেমন, এই দলে কোর গ্রুপ আছে কিনা, যে কোর গ্রুপকে কেন্দ্র করে টিম আবর্তিত হচ্ছে সেই ঘটনাটা করতেছে কিনা। এই দুটো জিনিস দেখলে আমরা আসলে বুঝতে পারবো। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে এদের ক্যারিয়ার স্প্যানটা কেমন, কত দিনের ক্যারিয়ার। এই 3টা জিনিস দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে তরুণ দল, ইয়াঙ্গার সাইড বলে আমরা দাবি করতে পারি কিনা। প্রথমত হচ্ছে এই দলটার ওয়ানডে খেলার অভিজ্ঞতা কেমন। আমরা যে দলটা শ্রীলঙ্কায় গেছে 16 সদস্যের যে স্কোয়াডটা, এই দলটা দেখলাম হিসাব করে গড় ওয়ানডে খেলার অভিজ্ঞতা হচ্ছে 46.সামথিং। মানে এরা অলমোস্ট 50টা ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে এদের অ্যাভারেজে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কোন অবস্থানে আছে সেইটা আসলে একটা ক্রিটিক্যাল প্রশ্ন। আপনি যদি গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সর্বশেষ আমাদের বৈশ্বিক কোনো ট্রফি হচ্ছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স ট্রফি,
ওই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে উদাহরণ নেন, তাহলে আপনার ধরেন ইন্ডিয়ার সঙ্গে যদি তুলনা করতে যান তাহলে মনে হবে যে আমাদের দলটার ওয়ানডে এক্সপিরিয়েন্স আসলে অনেক কম। ইন্ডিয়ার যে দলটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছে ওই দলটার এক্সপিরিয়েন্স অনেক বেশি ছিল, কারণ ওখানে ওই এক্সপিরিয়েন্সটারে দুটো মাত্র খেলোয়াড় বিশাল আকার দিয়ে দিছে, সেটা হচ্ছে রোহিত এবং বিরাট। কিন্তু ওরা তো সরে গেছে, এখন ওদের ওয়ানডে স্কোয়াড বলে তারপর থেকে ওরা আর ওয়ানডে খেলে নাই, তাহলে আমরা বুঝতেছি না, আন্দাজ করতে পারি যে এখন ওদের ওয়ানডে স্কোয়াড হলে সেটার গড় ম্যাচ খেলার অভিজ্ঞতা 45-এর কমই হবে। মানে আমাদের যেখানে অলমোস্ট 48+, প্রায় 50-র কাছাকাছি, ওখানে আমরা উদাহরণ হিসাবে বরং নিতে পারি আরেক ফাইনালিস্ট নিউজিল্যান্ডকে, যে নিউজিল্যান্ড তো খুব বেশি এক্সপিরিয়েন্স খেলোয়াড় নিয়ে যায় নাই, মানে নর্মালি স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড যেরকম একটা টিম হয় সেরকম একটা টিম নিয়ে গেছে এবং ফাইনালে গেছে। তাহলে নিউজিল্যান্ডের গড় বয়স কেমন ছিল? 50 পয়েন্ট সামথিং। তারা ঠিক 50+ ম্যাচের অভিজ্ঞতা গড়ে আছে এরকম একটা দল নিয়ে ফাইনাল খেলছে। মানে আপনি যদি অভিজ্ঞতার কথা বলেন যে কতগুলো ম্যাচ এই দলটা অ্যাভারেজে খেলছে এই দলটার মেম্বাররা, তাইলে দেখবেন যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যা তার থেকে আমরা খুব একটা পিছায় নাই, দুটো মাত্র ম্যাচ পিছায় আছি অ্যাভারেজে। আমাদের এই দলটা সবার মিলে যে টোটাল ম্যাচ হয় সেটাকে মেম্বার দিয়ে ভাগ দিলে দাঁড়ায় হচ্ছে 48 পয়েন্ট সামথিং। ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড হচ্ছে 50 থেকে 70-এর মধ্যেই সাধারণত গড় অভিজ্ঞতা ঘোরাফেরা করে। এখন ওয়ানডেতে তো কেউ সচিন সৌরভকে দীর্ঘকাল বহন করে বেড়াবে না, এটা তো ভালো ট্র্যাডিশন না। শর্টার ফরম্যাটে এখন গড় অভিজ্ঞতাটা কমেই আসছে, এইটাই এখন স্ট্যান্ডার্ড। ফলে এটাকে খুব বেশি খারাপ আপনি বলতে পারবেন না। এবং এইটা বোঝার জন্য আমরা এর পরের ধাপে যাব, সেটা হচ্ছে যে এদের ক্যারিয়ার স্প্যান কেমন। ওই যে আগেই বলছি যে অ্যাভারেজ বয়স বা অ্যাভারেজ ওয়ানডে খেলার অভিজ্ঞতা, এটা দিয়েও আপনি সিনারিওটা ঠিক বুঝতে পারবেন না। আপনি সিনারিওটা তখন বুঝতে পারবেন যখন দেখবেন যে এদের এক্সপোজার কেমন। এক্সপোজার মানে কি শুধু মাঠে নামা? আপনার যখন একটা সিনিয়র ব্যাচ বেশ কিছুদিন ধরে খেলতেছে, যেটা সুব্রতা তার কন্টেন্টে বলছে যে আমাদের 5জন সিনিয়র খেলোয়াড় 10-15 বছর ধরে খেলে গেছে, ফলে ওই সময়ে বেশি খেলোয়াড় এক্সপোজার পায় নাই, এটা তো সত্যি কথা। এখন এক্সপোজার মানে যে শুধু মাঠে খেলা, এটা আমি বিশ্বাস করি না। আপনার দলের সঙ্গে আপনি আছেন কিনা, যাতায়াতের মধ্যে আছেন কিনা, ইন্টারন্যাশনাল খেলার সুযোগ পাচ্ছেন কিনা, এইগুলো হচ্ছে মূলত আপনাকে এক্সপোজ করে। আপনি মাঝে মাঝে ম্যাচ খেলতেছেন মানে আপনি এক্সপোজারের মধ্যে আছেন। এই জন্য আমি আসলে মনে করি যে তারুণ্য বিবেচনা করার একটা দল ইয়াঙ্গার সাইড না ওল্ডার সাইড, এটা বোঝার সবচেয়ে ভালো প্যারামিটার হচ্ছে এক্সপোজার কেমন, মানে যে খেলোয়াড়রা আপনার দলে খেলতেছে এদের ক্যারিয়ার স্প্যান কেমন। প্রথমত হচ্ছে অ্যাভারেজ ক্যারিয়ার স্প্যানটা দেখেন, সেটা আমাদের এই দলের খুব বেশি না, 5 বছর সামথিং, 5 বছর কয় মাস যেন। এটার কারণ হচ্ছে যে এই দলে আসলেই অনেকগুলো ছেলে আছে যারা মাত্রই দলে ঢুকছে, এদের স্প্যান খুব বেশি না। কিন্তু মজাটা যে জায়গায় সেটা হচ্ছে এর পরের ধাপে আসবো। পৃথিবীতে কোনো দল কি আসলে খুব মারাত্মক অভিজ্ঞ দল নিয়ে খেলে? কোনো দলের সবার এক্সপিরিয়েন্স কি 10+10 ইয়ার প্লাস হয়? সেটা হওয়া উচিত না, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস তাহলে কি? স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যে আপনার দলে 5-6 জনের একটা কোর গ্রুপ থাকবে, যারা বেশ এক্সপেরিয়েন্সড হবে, ওয়েল পারফর্মার হবে, দারুণ এক্সপোজড হবে এবং তাদের উপরে ভরসা করা যাবে। এই 5-6 জনের কোর গ্রুপে কেন্দ্র করে টিমটা আবর্তিত হবে। টিমে কেউ থাকবে এই সপ্তাহে অভিষেক হয়েছে, কেউ থাকবে মাত্র 3 মাস খেলছে, এই যাতায়াতের মধ্যে বাকিরা থাকবে। সবাই আপনার টিমের কোর গ্রুপ না। আপনার টিমরে আপনি যদি কিছু লোক ইয়াঙ্গার বলে ইয়াঙ্গার দাবি করেন, সেটা কখনো কোনোভাবেই তাহলে কোনো টিমই ইয়াঙ্গার পার হইতে পারবে না। আপনি সচিন সৌরভদের যে টিম, ওই টিমে 5টা মহীরুও ছিল, পাশাপাশি ওই টিমেও দেখবেন আপনি প্রচুর খেলোয়াড় আছে যারা যাতায়াতের মধ্যে ছিল। কেউ আছে আপনি যে সিরিজ ধরবেন ওই সিরিজেই দেখবেন যে একজনের হয়তো অভিষেক হয়েছে। এটাই না চিত্র, এটাই না স্বাভাবিক যে মিরাজ যে কথাটা বলছে কিছু খেলোয়াড় নতুন আসছে, কিছু খেলোয়াড় তো নতুন আসবেই। আপনার দলে তো অদল বদল হতেই থাকবে। আমরা যখন বলি যে একটা সেটেল টিম, আমরা কি এইটা বোঝাতে চাই যে সেটেল টিম মানে একটা 15 জনের স্কোয়াড ফিক্সড করে আগামী 7 বছর ধরে ওই 15 জন নিয়েই আমরা থাকবো, কারোর ব্যাপারে সেকেন্ড থট দিব না? তাই কি হয়? মানুষের ফর্ম খারাপ হবে, তারে বাদ দেওয়া হবে, তার বদলে তরুণ একজন আসবে, এটা চলমান একটা প্রক্রিয়া। এখন আমাদের মূল যেটা এই জায়গাটায় দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই দলটা কি কোর গ্রুপ আছে? কোনো 5-6 জনের একটা গ্রুপ আছে যাদের এক্সপোজার অনেক, যারা 8-10 বছর ধরে ক্রিকেট খেলতেছে? হ্যাঁ আছে। আমাদের এই যে ওয়ানডে দলটা, এই ওয়ানডে দলটায় ঘটনাচক্রে সৌম্য সরকার নাই। তারপরও
তারপরও আমি এই যে থাম্বে যে ৫ জনের ছবি দিছি, এই ৫ জন হচ্ছে আপনি কোর গ্রুপ ধরে নিতে পারেন। যে এই ৫ জনের সবার, শান্ত ছাড়া সবার ক্যারিয়ারের বয়স ১০ বছরের বেশি বা ১০ বছরের আশেপাশে। মানে এরা অলমোস্ট ১০ বছর ধরে সার্ভিস দিচ্ছে, মানে ন্যাশনাল টিমে রেগুলার খেলতেছে। এই ৫ জনের কেউ অভিযোগ করতে পারবে না যে ভাই আমি রেগুলার এক্সপোজার পাই নাই, আমার মাঝে মাঝে দল থেকে বাদ দিয়ে দিচ্ছে, আমি ২ বছর ৩ বছর টানা বাদ পড়ে গেছি। সে অভিযোগ সৌম্য করতে পারে, সে সৌম্য তো এই মুহূর্তে দলের নাই। ফলে যে ৫ জন, তাসকিন, মুস্তাফিজ, লিটন, মিরাজ এবং টু সাম এক্সটেন্ট শান্ত, যদিও শান্তর ক্যারিয়ার স্প্যান বাকিদের তুলনায় একটু ছোট, সেটাও একেবারে ছোট না। মানে এই দলে আপনি জেনুইন একটা ৫ জনের কোর গ্রুপ আছেন, যে ৫ জন আসলে যথেষ্ট এক্সপোজড, অলমোস্ট ১০ বছর ধরে খেলতেছে। এরা কম পক্ষে প্রত্যেকে ৬০-৭০টা ম্যাচ খেলছে, ২ জন ১০০-র উপরে ম্যাচ খেলছে। এই দলকে আর আপনি তরুণ বলার কোনো সুযোগ নাই। ওয়ার্ল্ড ওয়াইড বিচারে এইটাই স্ট্যান্ডার্ড, যে আপনার দলে ৫-৬ জনের একটা কোর গ্রুপ থাকবে। সেই কোর গ্রুপ সৌম্য থাকলে তো ৬ই হতো নাম্বারটা। সৌম্য তো ঘটনা চক্রে নাই, এখন যেটা বুঝতেছি জিএসএল এর জন্য তারে ছেড়ে দিচ্ছে নির্বাচকরা, যেটা খুব ন্যাক্কারজনক হচ্ছে। একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য জাতীয় দলের বিবেচনার থাকা কোনো খেলোয়াড়কে ছাড়া যায় না, এটা খুব বাজে কাজ হয়েছে। যাই হোক, সেটা অন্য সময় আর কথা বলবো বা বলবো না, সেটা আলাদা কথা। কিন্তু সৌম্য থাকলে তো গ্রুপটা ৬ জনের হতো। ৬ জন, আপনার টোটাল মাঠে নামবে হচ্ছে ১১ জন। তার মধ্যে ৬ জন কোর যদি থাকে, তাহলে নতুন থাকবে, মানে তরুণ থাকবে আসলে ৫ জন। তাহলে আপনার দল কিভাবে তরুণ হয়? মানে আমি এবার পার্সপেক্টিভে চলে আসছি, স্টার্স প্যারামিটার এগুলো বাদ দিয়ে পার্সপেক্টিভে চলে আসছি। যে আপনার যদি ৬ জনের কোর গ্রুপ ফিক্স থাকে এবং সেই গ্রুপটা যদি যথেষ্ট এক্সপেরিয়েন্সড এবং এক্সপোজড হয়, তাহলে তো আর আপনার দলকে তরুণ বলার সুযোগ নেই। বাকিরা যদি এই সিরিজে অভিষেক হয়, তাও কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কারণ এইটাই ওয়ার্ল্ড ওয়াইড চিত্র। এবার আমি আরেকটা জিনিসের সঙ্গে যেটা যুক্ত করতে চাই, যেটা একটু সুব্রদা ওই কন্টেন্টে বলছেন, ওইটারে আমি একটু বিনয়ের সঙ্গে একটু করতে চাই। সেটা হচ্ছে যে সুব্রদা দাবি করছেন যে এই দলটা আসলে একটা ট্রানজিশনের মধ্যে পড়ছে, এবং উনি শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া বিভিন্ন দলের উদাহরণ দিচ্ছেন। শ্রীলঙ্কার কথা বেশি আলোচনা করছেন, যে ওদের একটা বড় কোর গ্রুপ ছিল, এই কোর গ্রুপটা চলে যাওয়ার পরে একটা লম্বা সময় লাগছে ট্রানজিশনটা পার হইতে। এখন উনি যেভাবে বলছেন, তাতে একটা অপব্যাখ্যার সুযোগ থাকে যে কোর গ্রুপটা বোধহয় এই কদিন আগে চলে গেছে সবাই, সেই জন্য হঠাৎ করে এদের ঘাড়ে এসে দায়িত্ব পড়ছে। না, তা তো ঘটে নাই। আমরা যে সোকট পঞ্চপাণ্ডব বলি, এই পঞ্চপাণ্ডবের মেয়াদ তো বেশ আগে শেষ হয়ে গেছে। মানে ওখান থেকে কোর শিফট হয়েছে তো বেশ কিছুদিন। আমাদের ধরেন, আপনি মাশরাফির কথা ধরেন, মাশরাফি ২০২০ সালে অবসর নিয়ে নিছে। মাশরাফি ফিনিশড হয়ে গেছে ২০১৭-১৮ সালে। মানে সে আজকে প্রায় ১০ বছর ধরে মাশরাফির উপরে কোনো ডিপেন্ডেন্সি জাতীয় দলের নাই। সেই জায়গাটা অন্যরা নিয়ে নিছে বা নেওয়ার কথা ছিল। বাকিদের মধ্যে যদি আপনি দেখেন, সাকিব তামিম ২০২৩-এর পরে আর ওয়ানডেই খেলে নাই, এবং ২০২৩ পর্যন্ত সাকিব তামিমের ২০২২-২৩ পর্যন্ত ওয়ানডে তো অত ভালো পারফরমেন্স হচ্ছিল না যে তাদের ছাড়া চলতেছিলই না। তারপরেও আমি যদি ধরে নেই তারা অপরিহার্য ছিল, সেটাও ২০২৩-এর ঘটনা। তারপরেও ২ বছর কেটে গেছে। সর্বশেষ আমাদের দলে যে ২ জন সিনিয়র ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, একজন মুশফিক, একজন রিয়াদ। মুশফিক এর আগের অন্তত ১০-১৫ ম্যাচে এমন, মানে এর আগের ১-১.৫ বছর ২০২৩ থেকে সে যে অবস্থায় ছিল, তার উপরে এই ওয়ানডে দল রিলাই করতেছিল না। একমাত্র আপনি বলতে পারেন রিলাই করার মতো খেলোয়াড় হঠাৎ সরে গেছে হচ্ছে রিয়াদ, যে কিনা রিটায়ার করার আগের বছর খানেকও দুর্দান্ত ফর্মে ছিল, দুর্দান্ত ফর্মে ছিল। এই কথাগুলো কেন বললাম, যে আপনার কোর গ্রুপ দুর্দান্ত পারফর্ম করতেছে, তাদের উপর ডিপেন্ডেন্সি আছে, তারা হঠাৎ সরে গেছে, তখন আপনি ট্রানজিশনাল প্রবলেমে পড়বেন, যে আমি একটা ক্রান্তিকালে পড়ে গেছি ভাই, এদের উপরেই ভরসা করে খেলতেছিলাম, আমার তো কোর গ্রুপ তৈরি হয় নাই। ওই আপনার এই কোর গ্রুপ তো তৈরি হয়েছে আজ থেকে ১০ বছর আগে। মানে এখন আমি যাদের কোর গ্রুপ বলতেছি, এই কোর গ্রুপ তো এতদিনে শিফট হয়ে যাওয়ার কথা, এদের ঘাড়ে চলে আসার কথা। কেন আসে নাই, এরা প্রপারলি কেন দায়িত্ব পায় নাই, দায়িত্ব নেয় নাই, বা যোগ্যতার সমস্যা আছে কিনা, সেগুলো কিন্তু অন্য বইয়ের আলোচনা। আমি যে বইয়ের আলোচনাটা আজকে করতে চাই, সেটা হচ্ছে যে এরা ওয়েল এক্সপোজড, ওয়েল এক্সপিরিয়েন্স। ওই কোর গ্রুপ এই ২০২৫-এ এসে হঠাৎ সরে যায় নাই। ওই কোর গ্রুপ আস্তে আস্তে ২০২৩-এর মধ্যেই শেষ হয়ে গেছে, ২৩-এর মধ্যেই তারা ফিনিশড। এখন যেটা স্বাভাবিক দৃশ্য হওয়ার কথা ছিল, যে ২০১৭-১৮ থেকে ওই কোর গ্রুপ থেকে আস্তে আস্তে দায়িত্বটা এই কোর গ্রুপের হাতে চলে আসবে, এই ৫-৬ জনের হাতে চলে আসবে। এখন তাহলে ট্রানজিশনাল প্রবলেম তো হইতো না,
পৃথিবীর সব দলের তো ট্রানজিশনাল প্রবলেম হয় না। যেসব দলের হয় তারা আসলে ওই যে পাইপলাইন থেকে কোর গ্রুপ রিপ্লেস করার জন্য প্রপার প্ল্যানিং নিয়ে আগায় না। অস্ট্রেলিয়ার তো খুব একটা এইরকম ক্রাইসিস হইতে দেখি নাই আমরা কখনো। স্টিভ ওয়ার ফুল সেট আপ চলে গেছে 2007 বিশ্বকাপের পরে আস্তে আস্তে তারা চলে গেছে। কই মাইকেল ক্লার্করা এসে দায়িত্ব নিছে না? মাইকেল ক্লার্করা চলে গেছে। স্টিভেন স্মিথের সেট আপ এসে দায়িত্ব নিছে। স্টিভেন স্মিথ চলে গেছে, তারপরে তো আমি ভাবছিলাম অস্ট্রেলিয়া গলির দল হয়ে যাবে। শেষ পর্যন্ত এই যে প্যাট কামিন্সের দলটা, এটাও কত সুন্দর দায়িত্ব নিয়ে নিল, কোনো কোর গ্রুপ ছাড়াই দায়িত্ব নিয়ে নিল। এরাও রীতিমতো বিশ্বকাপ জেতা শুরু করলো। ফলে এই যে পাঁচজন চলে গেছে, যে পাঁচজন অ্যাকচুয়ালি বাতিলই হয়ে গেছে বহু আগে, তারা চলে গেছে বলে আজকে 2025 সালে যদি আমরা বলি যে আমাদের এই দলটা এখন ইনএক্সপিরিয়েন্সড আছে, সেই সুযোগ একদমই নাই। ওরা থাকা অবস্থায় এরা এক্সপিরিয়েন্স হয়েছে। ফলে এখন না একমাত্র বিতর্ক হইতে পারে ওই যে বললাম অন্য বইয়ের বিতর্ক, যে এরা দায়িত্ব পাওয়ার যোগ্য ছিল কিনা, এরা যে দায়িত্বটা পাইছে সেটার জন্য নিজেদেরকে যোগ্য করে তুলছে কিনা, এরা দায়িত্ব নিছে কিনা, এবং কেউ যদি বলে যে যোগ্যতারই পার্থক্য আছে, সেগুলো সব আলাদা বইয়ের আলোচনা। কিন্তু আমরা যে তর্কটা শুরু করছিলাম, তর্ক না, যে আলোচনাটা শুরু করছিলাম, সেটা হচ্ছে যে এটাকে আমরা ইয়াঙ্গার সাইড বলতে পারি কিনা, মানে মিরাজ এই অজুহাত দিতে পারেন কিনা যে এটা একটা তরুণ দল, এই দলটাকে আরো সময় দিতে হবে। না, এই কথা বলার কোনো সুযোগ নাই। গ্লোবাল পার্সপেক্টিভে নাই, বাংলাদেশের পার্সপেক্টিভে নাই, স্ট্যাটিস্টিক্যালি নাই, এবং পার্সপেক্টিভ থেকে দেখলেও নাই। কারণ আপনার হাতে কোর গ্রুপ আছে, যথেষ্ট এক্সপোজড একটা কোর গ্রুপ আছে। এরপরে আর এই কথা বলার কোনো সুযোগ নাই। এখন একমাত্র তর্ক হইতে পারে যোগ্যতা নিয়ে, সেটা আলাদা তর্কের ব্যাপারে। এই তর্কে এই মুহূর্তে আমি পা দিতে রাজি না। এই মুহূর্তে আমি যেটা বুঝি যে এটা আর যাই হোক ইনএক্সপেরিয়েন্সড সাইড না। এখন কথা হচ্ছে যে এই অজুহাত তো আমরা কম দিন ধরে শুনতেছি না, বরং যখন ইনএক্সপিরিয়েন্সড সাইড ছিল তখন সত্যি সত্যি সাকিব কখনো এই অজুহাত দেয় নাই। কিন্তু বুড়ো বুড়ো দল নিয়েও এ কথা আমরা বহুবার বহু ক্যাপ্টেনের মুখে শুনছি যে আমরা আসলে একটু অনভিজ্ঞ দল, কেবল যাত্রা শুরু করছি। কেন অনভিজ্ঞ বলে বুঝি না, এই অজুহাত মিরাজ প্রথম দেয় নাই। বহুবার 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 সিরিজ হারের পর, ম্যাচ হারের পর শুনছি একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। ওকে সময় দিলাম, সময় দিয়ে কি লাভটা? লাভটা তো হয় না শেষ পর্যন্ত। যাই হোক, তারপরেও প্রত্যাশা করি যে এই সময় দিয়ে লাভ হবে মিরাজের উপরে। তারপরেও আমরা ভরসা রাখতে চাই যে সত্যি সত্যি যারা তরুণ আছে এই দলে, যে রিশাদ, নাহিদ, ইমন, ওরা তো সত্যি তরুণ, ওদেরকে আমরা সময় দেই, দেখি ওরা আমাদেরকে কোথায় নিয়ে যায়। সেই সময়টারে সত্যি ওরা কাজে লাগাক এই প্রার্থনা করি। আবারও হাত জোর করে বলি, ব্যাপারটারে তর্ক হিসাবে নেবেন না, ব্যাপারটারে পাল্টাপাল্টি হিসাবে নেবেন না। স্রেফ আমি আমার যুক্তিগুলো তুলে ধরছি, সেই যুক্তিতে ভুল থাকার প্রচুর সম্ভাবনা আছে। আপনারা জানেন যে আমি ভুলভালই বকি বেশি, ফলে ভুল ধরে নিয়ে আপনারা শোনেন। আপনাদের প্রতিটা কাউন্টার লজিক আমি শুনতে রাজি আছি। উত্তর দিই বা না দিই নিশ্চিত থাকেন আমি হৃদয় থেকে ওইগুলো গ্রহণ করব। সবাই ভালো থাকবেন।